দাবিগুলো এনসিপি গঠন হলো তো গত কিছুদিন হলো, কিন্তু কয়েক মাস 4 মাসের মতো হলো, কিন্তু গত আগস্ট মাস থেকে কিন্তু এই কথাগুলো ছাত্র সমাজের পক্ষ থেকে বলে আসা হয়েছে। তাই এটা নতুন করে কোনো টানাপোড়েন তৈরি করবে না। উল্টো আমরা মনে করি যে আমরা যে সলিউশন দিয়েছিলাম, এখন আজকে রবিউল ভাই যে কথাটি বললেন যে এই যে সংস্কার কমিশনের ভাবনাই শিরোধার্য না, আমরা তো এই জন্যই বলেছিলাম একটা গণপরিষদ নির্বাচন দেন, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে যারা সংবিধান রচনা করার ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে তারা গণপরিষদের মধ্যে আলোচনা করে একটা নতুন সংবিধান রচনা করবে। কিন্তু ওনারা সেটার দিকে গেলেন না, ওনারা এটাকে মনে করলেন নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র। দেখা যায় ধরুন এই যে এখন ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাটাই কি একটা গণপরিষদে হতে পারতো না? মানে এই সময়টাই আপনি ধরেন ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে, কিন্তু এর আগে একটা গণপরিষদ নির্বাচন হয়ে গেল যার মধ্যে এই ঘটনাটা ঘটবে। ওনারা এটা চাইলেন না, আমাদের দাবি আমরা পূরণ করতে দেখলাম না, কিন্তু সরকার একটা মধ্যপন্থা বেছে নিল, তারা সকল দলকে সাথে নিয়ে একটা ঐকমত্য কমিশনের কথা বলেন। এখন সেই ঐকমত্য কমিশন যে কথাটা বলছে, যে প্রস্তাবগুলো দিচ্ছে, সেটাকে আপনি শিরোধার্য বলছেন না, তাহলে আপনি আসলে কি করছেন? বারবার আপনি বিভিন্ন সংস্কারগুলোর যে দাবি সেগুলোকে অযৌক্তিক প্রমাণ করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। এই জন্য আমরা মনে করি যে আমাদেরকে সলিউশন ওরিয়েন্টেড হওয়া দরকার। এখন যেই জুলাই সনদের কথা বলছি, এই জায়গায় দেখুন আমাদের একটু পার্থক্য করা প্রয়োজন। একটা হচ্ছে আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, আরেকটা আমরা বলছি জুলাই সনদের কথা। জুলাই সনদ হবে এই ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক পক্ষের মধ্যে যেই ঐকমত্য হবে যে কোন কোন বিষয়গুলো আমরা পরিবর্তন করবো, সেটা জুলাই সনদ। আর জুলাই ঘোষণাপত্র হবে যে এই যে গণ অভ্যুত্থানটা ঘটেছিল 15 বছরের, যে আমাদের নিষ্পেষণ নিপীড়নের পরে মানুষ যে রাস্তায় নেমে এসে রক্তের জোয়ার দিয়ে তারপরে হচ্ছে একটা গণ অভ্যুত্থান, আসলে এই গণ অভ্যুত্থানটা আসলে কি উদ্দেশ্য, কি লক্ষ্য, কি মানে চেতনা, সেটা নিয়ে মানুষ করেছে, সেইটার একটা ডিরেকশন বা সেটার একটা লিপিবদ্ধ থাকা উচিত আমাদের সংবিধানে। এবং এটার সাথে কিছু লিগাল প্রশ্ন জড়িত, কেননা ভবিষ্যতে এই যে জুলাই সনদের মাধ্যমে যদি ভবিষ্যতে কোনো সংসদের মাধ্যমে এই সংবিধান সংশোধন করা হয়, এটাকে এই যেভাবে পঞ্চদশ সংশোধনীর আজকে পূর্ণাঙ্গ রায় বেরিয়েছে, যেভাবে পঞ্চদশ সংশোধনীকে আদালত সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে কন্ট্রাডিক্টরি দেখে বাতিল করে দিয়েছেন, এই সুযোগগুলো ভবিষ্যতে থেকে যাবে যদি আমরা জুলাই ঘোষণাপত্রটা সংবিধানে অন্তর্ভুক্ত না করি। তাই আমরা মনে করি এটা নতুন কোনো টানাপোড়েন তৈরি করবে না। কিন্তু আসলে মানে সংকটটা কোন জায়গায়? সংকটটা দেখুন, বিএনপি আমি মনে করি যে তারা 2023 সাল পর্যন্ত যেই আন্দোলনটা চালিয়েছিল, সেই আন্দোলনেরই একটা ধারাবাহিকতা মনে করে গণ অভ্যুত্থানকে। এইটা যে আরও একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে, এটা যে দলমত নির্বিশেষে মানে এটার ঊর্ধ্বে উঠে যে পুরো দেশের জনগণ মাটিতে নেমে গেছে, এবং এইটা একটা ধরুন সরকার পতনের আন্দোলন আমাদেরকে একটা স্কোপ দেয় একটা রাজনৈতিক পট পরিবর্তনের, কিন্তু এরকম গণ অভ্যুত্থান পুরো রাষ্ট্র কাঠামো নিয়ে মানুষকে নতুনভাবে ভাবতে এবং স্বপ্ন দেখতে শেখায়। সেই কারণেই বিএনপির অ্যাম্বিশন বা টার্গেট, তার সাথে আমাদের একটু পার্থক্য তৈরি হয়েছে। আমরা আর একটু বেশি চাই। ওনারা যেহেতু একটা প্রথাগত রাজনৈতিক দল, এই সিস্টেমের ভিতরেই রাজনীতি করে এসেছেন, ওনারা ওইটার ভিতরেই ক্ষমতা চর্চা করতে বা ক্ষমতার রাজনীতি করতে ওনারা অভ্যস্ত। কিন্তু আমরা ওই আইডেন্টিফাই করেছি যে এই ক্ষমতার এই কাঠামোতে সমস্যা রয়েছে, ক্ষমতার কাঠামো পুনর্বিন্যস্ত করা লাগবে। এখন সেই জন্য আমরা বলছি ওনারা শুধুমাত্র মনে করছেন নির্বাচন, যেটা আগে তাদের 23 সালের আন্দোলন যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, এইটাই হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা বলেছি যে সেটা হলে শুধু হবে না, একটা সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে হবে, তারপরে 5 বছর ধরে ওই সরকার যাতে গণতান্ত্রিকভাবে দেশটা চালায়, বিরোধী দলের উপর যাতে দমনপীড়ন না করে। ধরেন পরবর্তীতে যেই সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, অথবা ধরেন এনসিপি, সেইখানে যাতে ধরেন পুলিশ যাতে আপনার মানুষকে ওই জিম্মি করে নিয়ে গুম করে নিয়ে টাকা না ইয়া করে, র্যাব যাতে মানুষকে গুম না করে, র্যাব যাতে ক্রস ফায়ারে মানুষকে গুলি না করে, এনটিএমসি যাতে আপনার ফোন কল রেকর্ড না করে, ডিজিএফআই যাতে আপনাকে প্রশ্ন না করে ফোনে টকশোর পরে যে আপনি কেন অমুক গেস্টকে এই প্রশ্নটা করলেন, কেন অমুক টপিকটা নিয়ে আসলেন, এই ঘটনাগুলো যাতে না ঘটে, সেটার জন্য আমার ফুল রাষ্ট্র ব্যবস্থায় এক ধরনের সংস্কারটা প্রয়োজন। সেইটার জায়গাতে আমরা এসে দেখছি কিছু জায়গায় পার্থক্য তৈরি হয়েছে। দেখুন এই জায়গায় আমরা বলেছি যে নির্বাচন কমিশন এমন একটা প্রতিষ্ঠান যেটা অবশ্যই সকল দলের কাছে এটা গ্রহণযোগ্য একজন ব্যক্তিকেই প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হতে হবে। এই ক্ষেত্রে তাহলে কি হওয়া উচিত? এই নিয়োগ প্রক্রিয়াটায় সকল দলের একটা অংশগ্রহণ বা মেজরিটি, সরকার দল, প্রধান বিরোধী দল, এদের অংশগ্রহণটা থাকা প্রয়োজন। সেটা নিয়ে ঐকমত্য কমিশন এক ধরনের প্রস্তাব দিয়েছে, সেটাই মানতে হবে এমন না। আমরা বারবার বলেছি, আমরা বলেছি যে আপনি বিকল্প কোনো প্রস্তাব দেন, ওনারা কোনো বিকল্প প্রস্তাব দিচ্ছেন। দুর্নীতি দমন কমিশনের কাজ তো সরকার পরিচালনায় সহযোগিতা করা না, মানবাধিকার কমিশনের কাজ তো সরকার পরিচালনায় সহায়তা করা না। তাই বলা যে হচ্ছে যে সরকার বা প্রধানমন্ত্রী দুর্বল হয়ে যাবে, এইটা আমরা মনে করি অত্যন্ত অবান্তর একটা কথা। এই কথার পিছনে কোনো ধরনের মানে সারবত্তা নেই, কেননা এই প্রতিষ্ঠানগুলোর কাজই হচ্ছে নির্বাহী বিভাগ এবং প্রধানমন্ত্রী সহ সরকারকে দায়বদ্ধ করা।
এখন সেই দায়বদ্ধ, যাকে দায়বদ্ধ করব সেই যদি আমাকে নিয়োগ করে তাহলে তার দায়বদ্ধতা তৈরি হবে না। এই কারণেই আসলে এখন যেই টানাপোড়েন বলবো না, যে ডিবেটটা চলছে সেই ডিবেটটার জায়গাটা এটা। এবং এইখানে আমরা কেন শুধুমাত্র একটা নির্বাচিত সরকার আসলেই আগামী সংসদে এসে এই কাজগুলো করে ফেলবে এই ভরসা রাখতে পারি না, তার কারণ হচ্ছে 3 জোটের রূপরেখা বিএনপি পরবর্তীতে বাস্তবায়ন করেনি। এবং আমরা বারবার 15 বছর বলে ভুলে যাই। এখানে শুধুমাত্র বিএনপি কিন্তু আছে, আপনি এর আগে যারা ক্ষমতায় ছিল সেই দলগুলোর মধ্যে শুধুমাত্র বিএনপিকেই আমরা দেখি যে তারা। এই জায়গাটাতেই আমি আসছি। ভাই কিছুক্ষণ আগে বললেন যে বাংলাদেশে যারা গত 50 বছরের ক্ষমতা এসেছিল তারা সবাই হচ্ছে কেউই জনগণের মতের প্রতিফলন ঘটায়নি। আর জামায়াতে ইসলামীও তো 4 দলীয় জোটে ক্ষমতা এসেছিলেন, তখন আসলে ওনাদের ভূমিকাটা কি ছিল সেই জায়গায় আসছি। যে আমরা শুধু 15 বছরের কথা বলে আমরা মনে করি যে যত সমস্যা সবকিছু তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু 90-এর পরে বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করেছে, সেটা বিএনপি হোক, জামায়াত হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, অন্যান্য যত দল হোক, তারা তো এই সমস্যাগুলো জিয়ে রেখেছে। কিভাবে আমরা দেখেছি KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিএনপি সংবিধান সংশোধন করেছে এবং জামাত তাদেরকে সমর্থন দিয়েছে, পাশে ছিল। শেখ হাসিনা যে একজন সাইকোপ্যাথ, একজন কিলারে পরিণত হলেন, সেইটার পিছনে কি 21শে আগস্টের গ্রেনেড হামলার পরবর্তীতে বিচার নিয়ে যে টালবাহানা সেটার ভূমিকা ছিল না? অর্থাৎ এই দুটো দল, মানে আওয়ামী লীগ হচ্ছে দানবে পরিণত হয়েছিল, কিন্তু এই দানবে পরিণত হওয়ার পিছনে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল না? আমরা কি 2001-এর পরে সংখ্যালঘুর উপর নিপীড়ন দেখিনি? আমরা কি দেখিনি যে ওই যে মাগুরার উপনির্বাচন আমরা কি দেখিনি? অর্থাৎ সকল রাজনৈতিক দলেরই সংস্কার প্রয়োজন, মানে রাজনৈতিক দলের ভিতরে সংস্কার প্রয়োজন, রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কার প্রয়োজন। এটা শুধুমাত্র নির্বাচন দিয়ে হবে না। এবং এই জন্যই আমরা মনে করি এই যে এটা টানাপোড়েন দেখছেন, এটা না, এটা হচ্ছে আপনার এটা প্রসব বেদনা বলতে পারেন। বর্তমানে বাংলাদেশে একটা প্রসব বেদনা চলছে যে আমার নতুন করে বাংলাদেশকে আমার গড়তে হবে, তার মাঝে যে টানাপোড়েন বা আলোচনা সমালোচনা বা এক ধরনের বিতর্ক চলছে, এটা নেসেসারি। এবং এই নেসেসারি, এটা যে কতটা নেসেসারি এটা আমরা বুঝতে পেরেছি যখন আমরা এই জুলাই পদযাত্রা শুরু করেছি। আমরা দেখেছি আমাদের এই সংস্কারের আহ্বান, আমাদের আশাও, মানে আমরা যে আশা করেছিলাম তার চেয়ে বেশি মানুষ এই বিষয়গুলো নিয়ে মানে সমর্থন জোগাচ্ছে। এনসিপি এইসব জায়গায় দেখুন, এই ঐকমত্য কমিশনে এনসিপি যে পার্টিসিপেট করছে, এনসিপির তো দাবি ছিল গণপরিষদ ইলেকশন হওয়া, সেটাই তো এক ধরনের ছাড়। এই জায়গায় ধারাবাহিকভাবে আমরা দেখেছি আমাদের বিভিন্ন দাবি, সেই রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে আপনার এই ঘোষণাপত্র ইস্যু, তার এই বিভিন্ন দাবিতে সরকার আমাদের সাথে এক হয়নি এবং সরকার দাবি মানেনি। অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে প্রভাব খাটিয়েছে, সেটার কারণে আমাদের অনেক দাবি বাস্তবায়িত হয়নি। তারপরেও তো আমরা এই প্রক্রিয়ার ভিতরে আছি। এই প্রক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিক আলোচনা হচ্ছে, মোটামুটি সব দল এক বিষয়ে একমত, একটা দল এবং সেই একটা দলের অনুযায়ী, ওই একটা দলের মত অনুযায়ী বাকি যে দুইটা দল সবসময় কথা বলে, প্রেস ব্রিফিংয়ের সময় একসাথেই যাদেরকে দেখা যায়, এই তাদের আপত্তির কারণে অনেক বিষয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। হ্যাঁ, সো আমরা কিন্তু তারপরেও ধারাবাহিকভাবে আলোচনায় যাচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা এক ধরনের ঐকমত্য পৌঁছানোর জন্য নিজেদের জায়গা থেকে, এই যে ধরুন এনসিসির প্রস্তাবে আমরা সমর্থন দিয়েছিলাম, এনসিসির প্রস্তাব থেকে ঐকমত্য কমিশন সরে আসলো একটা দলের আপত্তির কারণে। এখন বললো সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, সেইটার ফরমেশন বদলানো হলো। সেই ফরমেশন বদলানোতেও আমরা আপত্তি করিনি, উল্টা আমরাও আরও বলেছি এখানে প্রধান বিচারপতিকে না রাখলে আমরা মনে করি ভালো, কেননা বিচার বিভাগ এখানে ঢুকলে সমস্যা হয়ে যায়। দেখুন, আমাদের মূলত এটা মাথায় রাখা প্রয়োজন দুইটা জিনিস। একটা হচ্ছে পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনী। এই তিনটা সংশোধনী বাংলাদেশে হাইকোর্টের রায়ে, উচ্চ আদালতের রায়ে অবৈধ ঘোষিত হয়েছিল, কেননা সংবিধানের মৌলিক কাঠামোর সাথে এগুলো নাকি মানে কন্ট্রাডিক্ট করে। এখন আমরা যদি আবারও এরকম ধরুন জলিয়া সনদ, সব বিষয়ে আমরা একমত হয়ে গেলাম, তারপরে আগামীতে বিএনপি যেভাবে বলছে, বা আমরা আশঙ্কার সাথে দেখেছি প্রধান উপদেষ্টাও একবার যেটা বলেছেন যে পরবর্তী সংসদে সে এগুলোকে র্যাটিফাই করবে বা সংবিধানে ঢুকাবে, এর পরবর্তীতে ভবিষ্যতে কখনো যদি আবার আদালতের রায়ে এই সংশোধনীগুলোকেও হচ্ছে আপনার, যেমন ধরুন বাংলাদেশ তো সংসদ এক কক্ষ বিশিষ্ট, এখন মোটামুটি সবাই একমত যে দ্বিকক্ষ বিশিষ্ট, ভবিষ্যতে কখনো যে উচ্চ আদালতে এই রায় আসবে না যে এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে কন্ট্রাডিক্টরি, এটা তো কোনো বিষয়ের গ্যারান্টি নেই। এই জন্য আমরা মনে করছি যে এগুলো আপনি, এটা কিন্তু রাজনৈতিক মানে পট পরিবর্তনের উপর ডিপেন্ড করে। পঞ্চম সংশোধনী কেন বাতিল হয়েছে? তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। পঞ্চদশ সংশোধনী এখন এসে বাতিল হচ্ছে, এটা কি 1 বছর আগে আপনি ভেবেছিলেন পঞ্চদশ সংশোধনী কখনো অবৈধ ঘোষণা করা হতে পারে? তাই এই সুযোগগুলো যাতে না থাকে এবং প্রতিটা ফ্যাসিস্টরা ধরুন কোনো মানে বিভিন্ন কোনো উপায়ে দেখা গেল জনসমর্থন না থেকেও ক্ষমতা দখল করে তারা যদি একটা আদালতের মাধ্যমে এই ধরনের কাজ করে সংবিধান যেটা সংশোধন আমরা করব সেটাকে আসলে অবৈধ ঘোষণা করে দেয়, এরকম অনেক সংকট কিন্তু রয়েছে। আর লাস্টলি যেটা বলবো,
উচ্চকক্ষটা খুব ইম্পর্টেন্ট। দুইটা বিষয় আমরা একটু বলবো যে খুবই কঠোর একটা অবস্থানে রয়েছে। একটা হচ্ছে এই নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোতে সবার মত নিয়ে নিয়োগ দেওয়া, এটার কারণটা আর ব্যাখ্যা করবো না, এটা সবাই বোঝে, রেফারিকে সবসময় নিউট্রাল হতে হবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে উচ্চকক্ষটা যদি আপনার নিম্নকক্ষের আসনের মানে ওই রেশিও অনুযায়ী হয়, এটা আসলে এক্সটেনশন ছাড়া কিছু হবে না, এটার কোনো দরকার নাই, পিআরই হওয়া উচিত। আমরা নিম্নকক্ষেও পিআর চাইনি, যেটা অনেক দল চেয়েছে, কিন্তু আলোচনাটা হওয়া উচিত উচ্চকক্ষের পাওয়ার কতটুকু থাকবে। আমরা বলেছি উচ্চকক্ষ কোনো বিল আটকে দিতে পারবে না, ভেটো পাওয়ার নাই। উচ্চকক্ষ বিল রিভিউর জন্য নিম্নকক্ষে পাঠাতে পারবে, তারপরেও যদি নিম্নকক্ষে এটা পাশ করে এটা হয়ে যাবে, সেটার জন্য 1 মাস 2 মাস সময় একটা থাকতে পারে উচ্চকক্ষের জন্য। উচ্চকক্ষের একমাত্র পাওয়ার হবে হচ্ছে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে উচ্চকক্ষের যাতে 2/3 মত পাওয়া যায়। এখন দেখুন সংবিধান কি জিনিস, সংবিধান হচ্ছে পুরো জাতির সবার জিনিস, এটা হচ্ছে বেসিক নিয়ম, মানে আইনের উপরে আইন। সো এটার ব্যাপারে সবার একমত হওয়া উচিত।